চটকদার নামে রাজধানীর মহল্লায় সরব কিশোর গ্যাং। ভীত স্কুলের শিক্ষার্থীরা পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার তাগিদ। রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত। কিছুটা দূরে পুলিশ থাকলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। কাতারের দোহায় বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা অভ্যর্থনা। 4 দিনের সফরে যোগ দেবেন আর্থনা সম্মেলনে। কার্বন নিঃসরণ কমানোর চ্যালেঞ্জে পোশাক খাত। বিধিনিষেধে পড়ার সংখ্যা টেকসই রূপান্তরে শ্রমিকদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ। এবং ট্রাম্পের পদক্ষেপে ঢুকছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। সর্বনিম্ন ডলারের সূচক, বিশ্বে আধিপত্য হারাবে মার্কিন মুদ্রা, বলছেন বিশ্লেষকরা। স্বাগত এখন বাণিজ্যে। আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। বয়স 13 থেকে 22, হাতে দেশি বিদেশি অস্ত্র। চটকদার নামে রাজধানীর গলি থেকে পাড়া মহল্লায় গজিয়ে উঠছে কিশোর গ্যাং। গ্যাং সদস্যদের নাম মুখে নিতেই ভীত স্কুল শিক্ষার্থীরা। হিসেব বলছে দেশে কিশোর গ্যাংয়ের 237টি দল চিহ্নিত হয়েছে, যার মধ্যে 184টি ঢাকা ও চট্টগ্রামে। এই গ্যাংয়ের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা গেলে অপরাধ দমন সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে হাবিবুর রহমান হৃদয়ের ক্যামেরায়, আরিফ হোসেনের প্রতিবেদনে। পিঠে বড় ভাইয়ের হাত, আছে রাজনৈতিক পরিচয়। দেশি বিদেশি অস্ত্র হাতের মুঠোয়, মাদকে বুথ হওয়ার প্রমাণ উন্মাদ অঙ্গভঙ্গি। প্রকাশ্যে অস্ত্র হাতে বাঁধ ভাঙা উল্লাসে ডেঞ্জার গ্যাংয়ের সদস্যরা। ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সাহসী বলে দেয় আইনশৃঙ্খলা বাহিনীকে কতটুকু ভয় পায় গ্যাং সদস্যরা। একই অবস্থা অ্যাটেম্প টু মার্ডার গ্যাংয়ের সদস্যদের। ভয়ডরহীন এসব কিশোর কলম ছেড়ে হাতে তুলে নিয়েছে অস্ত্র। ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল, নারীদের উত্ত্যক্ত করার মতো ঘটনায় রাজধানীতে তাদের নাম আসছে সবার আগে। বাস্তবতা ঘুরে দেখতে রাজধানীর উত্তরা থেকে শুরু করতে চায় এখন টিভি। এই এলাকায় 30টির বেশি কিশোর গ্যাং দাপট দেখাচ্ছে। কুকুরের মাথায় একদিন কুকুরের এখান থেকে এখান পর্যন্ত রেড লিপের পার্মানেন্ট ইং দিয়ে লিখে দিছে টি স্টার ডিস্কো ফিস্কো। এখন এটা থেকে আপনি প্রমাণ নেন যে এটা আছে। কিশোর গ্যাংয়ের দাপটে অতিষ্ঠ ছোট ব্যবসায়ীরা। অনেক বছর ধরে চলা কিশোর গ্যাংয়ের দাপট থামাবে কে, এমন প্রশ্ন এক দোকানির। কিশোর গ্যাং বাড়বে না তো কি আমার মতো মুদি দোকানদার বাড়বে? আল্লাহর উপর ছেড়ে দেন, সব আল্লাহ। কখনো গলিকেন্দ্রিক, কখনো এলাকা কেন্দ্রিক, উত্তরায় ত্রাসের রাজত্ব তৈরি করেছে কিশোর গ্যাং। এবং এই আশপাশের যারা রয়েছেন তারাও অতিষ্ঠ তাদের জ্বালাতনে। একসময় নিজেদের নামের জানান দিতে এই যে দেয়ালগুলো দেখছেন, এই দেয়ালগুলোতে নাম লিখে রাখা হতো। এখন সেই নাম লেখার পদ্ধতি এবং প্রচারণার পদ্ধতি চলে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিচ্ছু বাহিনী, সাইফুল গ্যাং, বাবুরাজন গ্যাংয়ের দাপটে ভীত স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। তাদের কাছে সবসময় থাকে দেশি অস্ত্র। থাকতো না বিভিন্ন ধরনের গ্যাং কালচার থাকতো না, এটা কি আছে এখনো? এদিকে এরিয়ায় 12টা বাজে আসবে, 12টা বাজে এই যে এই রোডে অভাব নেই। একজন নাম আছে ডেঞ্জার আলামী, ঠিক আছে? এর প্রত্যেকটাই এরকম। আই ভাই বই পড়ে এই যে আরে যে একটা চাকু নিয়ে আধিপত্য বিস্তার, পাড়ার নিয়ন্ত্রণ ও স্কুল মোড়ে দাঁড়িয়ে ছোট বাচ্চাদের মনস্তাত্ত্বিকভাবে জিম্মি করা যাদের কাজ। এরা কি কোনো পড়ালেখা করে কোথাও? কিসের পড়ালেখা? আপনারা কি কোনো ভিডিও কইরা থাকেন, পরবর্তীতে আমাদের সমস্যা বুঝতে পারছেন? এর পরের অবস্থানই রয়েছে মোহাম্মদপুর এলাকা। এখানে কম করে হলেও 20টির বেশি গ্যাং এলাকার বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম পরিচালনা করে। এখানে কিশোর গ্যাং মানেই ছিনতাই, চাঁদাবাজি। নামে বেনামে ছড়িয়ে পড়া কিশোর গ্যাংয়ের সদস্যদের চিহ্নিত করাই এখন আইনশৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ। এই পায়ের ভিতরে কষ্টে মাইরা টাকা লইয়া দিতাম বাজারে, টুপির ভিতরে টাকা নিতাম, এরকম টুপি মাথা দিয়ে এরপর টাকা লইয়া দিতাম বাজারে। আমরা তো মোবাইল বিক্রি করি, অনেক কাস্টমার সব বলে যে ভাই মোবাইলটা নিয়ে গেছে। মেইন রোডের পরে ওদিকে নবোদয়, চন্দিনা, এদিকে ভিতরের গল্লিতে গেলে ওদিকে ছিনতাইয়ের শিকার হতো।
এবার আসা যাক নামকরা স্কুল কলেজের আধিপত্য বিস্তার নিয়ে। প্রায় সময় ঢাকা কলেজ ও সিটি কলেজ সংঘর্ষে জড়ায়। এখানে গ্যাং কালচার তৈরি হয় কলেজের নামকে সামনে রেখে। কলেজ শিক্ষার্থীদের মধ্যে কটূক্তি নিয়েই যত দ্বন্দ্বের সূত্রপাত। আপনাকে এসে আপনার ইনস্টিটিউশনের বিষয়টা বললাম, ইনস্টিটিউশন নিয়ে আপনি আমার ইয়াতে আছে, দেন আপনি এটা কিছু বলবো, আপনার গায়ে লাগে। প্রত্যেক বছরই এটা হয়, এটা আসলে স্পেসিফিক কখনো কোনো কারণ থাকে না, এটা মানে এভাবেই হয়। বয়সে সাহসে সবকিছু মারিয়ে যাওয়া এসব কিশোরদের দিকে নজর পড়েছে শীর্ষ সন্ত্রাসীদেরও। তাদের দলে রেখে জমি দখল ও মাদক ব্যবসায় কাজে লাগায় তারা। এটা আইনের মাধ্যমে তো তাদের জামিন হয়েছে। জামিন হওয়ার পরে এখন কিছু লোক আছে যে আর এই জগতে আর যেতে চায় না, আর কিছু লোক আছে যে না ট্রাস্ট তৈরি করবে। এই কারণে যে কিশোর গ্যাংগুলো লিড দেওয়ার চিন্তা ভাবনা করতেছে বা নিয়ন্ত্রণে রাখার চিন্তা ভাবনা করতেছে এরকম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো একটি হিসেব বলছে এখন সারা দেশে 237টির মতো কিশোর গ্যাং রয়েছে। এর মধ্যে 127টি গ্যাং রয়েছে ঢাকা শহরে, পরে চট্টগ্রামে রয়েছে 57টি। অন্যান্য জেলাগুলো মিলিয়ে কিশোর গ্যাং রয়েছে 53টি। কিশোর গ্যাং দমনে অভিযোগের অপেক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের স্পষ্ট বার্তা, কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতেই হবে, এবং এই ক্ষেত্রে আমরা কাউকে বিন্দুমাত্র ছাড় দেব না। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করা গেলে থামানো যাবে কিশোর গ্যাং, বলছে অপরাধ বিশ্লেষকরা। না পারছে কিশোরদেরকে সংশোধন করতে, না পারছে পিছনের পৃষ্ঠপোষকদেরকে আইনের আওতায় আনতে। সুতরাং দুটা কাজই একসাথে চলমান রাখতে হবে, যাতে কিশোররা অপরাধপ্রবণ হয়ে না পড়ে, পাশাপাশি কোনো পৃষ্ঠপোষকও যাতে কিশোর অপরাধী বা কোনো গ্যাং তৈরি করে কোনো অপরাধমূলক কার্যক্রম করার সুযোগ যাতে না পায়। সারা দেশে কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে প্রায় 800-র বেশি মামলা রয়েছে। তবে 5 আগস্টের পরে নতুন করে দল গোছানো কিশোর গ্যাং সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনা গেলে কমে আসবে অপরাধ, বলছে সমাজ বিশ্লেষকরা। আমাদের সমালোচনা করে কোনো লাভ নাই, আমরা নেটওয়ার্কের বাইরের লোক, ঠিক আছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আরমান নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে ঢাকা পলিটেকনিকের পাশে পোস্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 9:30টার দিকে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় 3-4 জনের একটি ছিনতাইকারী দলকে ছিনতাই করতে দেখে চিৎকার করেন আরমান। এ সময় তাকে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। অভিযোগ উঠছে, ঘটনাস্থলের কিছুটা দূরেই পুলিশ থাকলেও ছিনতাইকারীদের ধরতে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। এদিকে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। এ ঘটনায় অভিযুক্তদের কাউকেই এখনো পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। যখন ছিনতাইকার পার দিয়ে দিছে তখন রিক্সার ড্রাইভারটা ও সাথে সাথে ওর সামনে চলে আসছে। পাপ্পু বলল যে ওরে ধরেন ভাই, ওরে ধরেন, রাজু ভাই ওরে ধরেন। ছিনতাইকার সাথে সাথে পলায় গেছে। আমরা এখানকার সিসিটিভি ফুটেজ অস্পষ্ট আসে, দেখা যাচ্ছে যে ও এদিক থেকে দৌড় দিয়ে আসতেছে, ছিনতাইকারীরাও এই দিক থেকে। ওরা 3 জন, ওরা 4 জন ছিনতাইকারীরা, মানে ওই অপোজিটে 4 জন। চিহ্নিত এখনো করতে পারি নাই, তবে পারবো ইনশাল্লাহ। আর্থনার শীর্ষ সম্মেলনে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 23 এপ্রিল সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি। প্রধান উপদেষ্টার কাতার সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদার হবার পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভিজিট ভিসা পুনরায় চালুর আশা করছেন কাতার প্রবাসীরা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে প্রতিবেদন দেখুন। জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণে দোহায় শুরু হলো দুদিনব্যাপী আর্থনা সামিট 2025। শীর্ষ এই সম্মেলনে বিশেষ বক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার প্রধানের কাতার সফরের খবরে বাংলাদেশ কমিউনিটিতে এখন উৎসবের আবহ। প্রবাসী বাংলাদেশিদের আশা, ডক্টর ইউনূসের এই সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। সেই সাথে চালু হতে পারে দীর্ঘদিন বন্ধ থাকা ভিজিট ভিসা। ভিজিট ভিসা অনেক দিন ধরে বন্ধ আছে। আমরা চাই প্রধান উপদেষ্টা এবং কাতারের আমিরের আলোচনার মাধ্যমে আমাদের এই ভিজিট ভিসাটা ওপেন করে দেয়। আমাদের একটাই খুব আশা, যেভাবে আমাদের ওয়ার্ল্ড ভিসাটা চালু আছে
ওইভাবে আমাদের ভিজিট ভিসাটা যেন চালু করেন উনি, এবং এই বিষয় নিয়ে যেন কাতারে আমাদের সাথে কথা বলেন, যেন আমাদের ফ্যামিলিকে নিয়ে আমরা আসতে পারি। শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে কাতারের আমিরের সাথে বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। দ্বিপক্ষীয় এই বৈঠকে ভিজিট ভিসা, জ্বালানি সরবরাহ, জ্বালানি খাতে বিনিয়োগ, পর্যটন, ফুড ও ম্যানুফ্যাকচারিং সহ নানা বিষয়ে ডক্টর ইউনুস আলোচনা করবেন বলে জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতার বর্তমানে জ্বালানি বিষয়ে বাংলাদেশের একটি অন্যতম উৎস, তো আমরা সেই জ্বালানি বিষয়েও কথা বলবো। শুধুমাত্র জ্বালানি সরবরাহ যে তা না, আমরা বাংলাদেশে কাতারের জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগের বিষয়েও হয়তো আলোচনা করব। উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের আটনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয়বারের মতো এই সম্মেলন আয়োজন করছে কাতার ফাউন্ডেশন। 4 দিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন 24 এপ্রিল। এখন কাতার। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। বিশ্ববাজারে যখন মেড ইন বাংলাদেশ এক স্বীকৃত ব্র্যান্ডে পরিণত হয়েছে, তখনই এই শিল্প পড়ছে নতুন চ্যালেঞ্জ, জলবায়ু সংকটের মুখে। একদিকে শিল্পের অগ্রগতি, অন্যদিকে পরিবেশগত চাপ। কার্বন নিঃসরণ কমানো আর নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের এই যাত্রায় সবচেয়ে বেশি ঝুঁকিতে কে, শ্রমিক নাকি মালিক? তা নিয়ে পুরো অর্থনীতিই রয়েছে ঝুঁকিতে। এ পর্যায়ে আমরা খুঁজে দেখব ন্যায্য জ্বালানি রূপান্তরের পথে তৈরি পোশাক খাত কতটা প্রস্তুত। সিউল আহমেদের প্রতিবেদন। 2024-25 অর্থ বছরের প্রথম 9 মাসে জুলাই থেকে মার্চ পর্যন্ত তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশ আয় করেছে 30.25 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় 10.84% বেশি। তবে এই উন্নয়নের পেছনে রয়েছে একটি অন্ধকার দিক। উৎপাদন বাড়ছে, সাথে বাড়ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, ফলে কমছে প্রাকৃতিক সম্পদ আর বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। তৈরি পোশাক খাত একাই দেশের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের 15.4% জন্য দায়ী। একদিকে টেকসই জ্বালানির দাবি, অন্যদিকে নিত্য নতুন প্রযুক্তি। অটোমেশনে উৎপাদনশীলতা বাড়লেও শ্রমিকদের জ্ঞান দক্ষতা কি সেই হারে বাড়ছে? সরকারের কাছে একটাই অনুরোধ যে এটা যদি না থাকে কখনো, তখন আমাদের এমন একটা পরিস্থিতি করে দেয় যেটা করে আমরা সমাজলীভাবে চলতে পারবো। আমাদেরকে অন্য কোনো কাজের প্রশিক্ষণ দিলে হয়তো অন্য কাজ করলে আমরা চলতে পারবো, যদি কাজ নাই দেয় আমরা তো চলতে পারবো না। ইলেকট্রিক কাজ শিখতে পারি, তারপরে টেলারি কাজ শিখতে পারে, অনেকে দেখা গেছে আপনার মাঠে কাজ শিখতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে জাস্ট ট্রানজিশন বা ন্যায্য জ্বালানি রূপান্তরের পথে রয়েছে বড় কিছু বাধা, যেমন নীতিগত অস্পষ্টতা, অর্থায়নের সংকট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রমিকদের অংশগ্রহণের ঘাটতি। নতুন যে নবায়নযোগ্য জ্বালানি পলিসি গভর্নমেন্ট তৈরি করছে, সেখানে এই ডিউটিগুলো শুল্কে অব্যাহতি দেওয়ার কথা বলা আছে। সেটা যদি করা হয় তাহলে এই ট্রানজিশনটা দ্রুত হবে। এমপ্লয়মেন্টটা হতে হবে তাদের যে এক্সিস্টিং স্কিল আছে সেটাকে আপস্কেল করা, নতুন কিছু না। নতুন কিছু করলে সেটা তাদের পক্ষে সম্ভব হবে না। পোশাক শিল্পে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষারও প্রশ্ন। তাই এই রূপান্তরে শ্রমিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি শ্রমিক সংগঠনগুলোর। যে জাস্ট ট্রানজ্যাকশনের যে ব্যাপারগুলো, এগুলো তার জানাটা একেবারে অসম্ভব ব্যাপার। মানে তারা আসলে জানে না এই ব্যাপারে। তাদেরকে যেন একটা অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করে দেন। অল্টারনেটিভ কাজের ব্যবস্থা না করে হঠাৎ করে একদিন দেখা গেল শ্রমিক এসে অটোমেশন হয়েছে এবং তার মেশিন আর নাই, এখানে সে আর কাজ করতে পারছে না। এইরকম একটা পরিস্থিতি যেন না হয়। পোশাক শিল্প মালিকরা বলছেন জলবায়ু সহনশীল কর্মসংস্থান তৈরির জন্য মালিকদের বিনিয়োগে উৎসাহিত করতে হবে। নবায়নযোগ্য প্রযুক্তি আমদানির ক্ষেত্রে শুল্ক হ্রাস করারও আহ্বান জানান তারা। আমাদের সেক্টরেই তাকে অন্য কোথায় প্লেসমেন্ট করা যায়, তাকে মাল্টি স্কিল অপারেশন শেখানো। আমাদের যখন নাকি একটা জায়গাতে লোক কম লাগে, তখন এটার প্রোডাক্টিভিটি বাড়ার কারণে আমার কিন্তু আরেকটা কর্মসংস্থান আমার ফ্যাক্টরির মধ্যে সৃষ্টি হয়। সেই জায়গাগুলোতে তাদেরকে মাল্টি স্কিল শেখানোর জন্য অলরেডি আমরা একটা প্রজেক্ট চালু করেছি, শ্রমিককে মাল্টি স্কিল দক্ষতা তাকে দেওয়া, যে কোনো কারণে যদি তার একটা স্কিলের সমস্যা হয় তাহলে সে অন্য স্কিল দিয়েও যেন সে তার কাজটা চালিয়ে যেতে পারে।
নীতি সংশ্লিষ্টরা বলছেন যে কোনো রূপান্তরে সমন্বয়হীনতার কারণে এক পক্ষ সবসময় ক্ষতিগ্রস্ত হয়। তবে কিভাবে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা যায় তা নিয়ে নীতি পরিকল্পনায় কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি যে এই ন্যায্য রূপান্তরের জন্য কি দরকার এবং তার জন্য শিল্পকে এবং শ্রমিককে কিভাবে প্রস্তুত হওয়া দরকার, এটি একটি। আর যারা এই পলিসিগুলো করতেছে তাদের মধ্যে সমন্বয় করা, আর সেখানে প্রত্যেকটা জায়গায় যাতে শ্রমজীবী মানুষের প্রতিনিধিদের, শিল্পের প্রতিনিধিদের অংশগ্রহণ থাকে। বিশেষজ্ঞরা মনে করেন টেকসই বিনিয়োগ, গ্রিন ফান্ডের কার্যকর ব্যবহার এবং অংশীদারিমূলক নীতির মাধ্যমে সম্ভব হবে এই জ্বালানি রূপান্তর। 2041 সালের মধ্যে বাংলাদেশ প্রায় 40% নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে এই লক্ষ্যমাত্রা নির্ধারণের দিকে যদি বাংলাদেশ অগ্রসর হয় তাহলে শ্রমিকদের কাজের ঘাটতি এবং একই সাথে কাজের যে প্রয়োজনীয়তা সেখানে একটি বড় ধরনের পরিবর্তন আসবে, যেটি হতে পারে বড় একটি চ্যালেঞ্জ। তাই বিশেষজ্ঞরা বলছেন পুনঃপ্রশিক্ষণ, কাজের দক্ষতা এবং একই সাথে যে সামাজিক ট্রেনিংগুলো রয়েছে সেগুলো যদি নিশ্চিত করা যায় তাহলেই বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ করা সম্ভব। সিউল আহমেদ, এখন নারায়ণগঞ্জ। ৬,২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল। এ নিয়ে আজ জাপানি দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বলছেন ট্রান্সশিপমেন্ট বন্দরের উপর নির্ভরতা ঘোচাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। সেই সঙ্গে রপ্তানির বাজার সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ বাড়াবে এই বন্দর। বিস্তারিত আরও জানাবেন হাজেরা শিউলি। আন্তর্জাতিক বাণিজ্যের সক্ষমতা বাড়াতে অনেক আগেই গভীর সমুদ্র বন্দর নির্মাণ করেছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও মিয়ানমার। ভারতও শুরু করেছে গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রক্রিয়া। দেরিতে হলেও স্বপ্নের গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল নির্মাণ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। 1200 মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 2020 সালে 9,000 কোটি টাকা ব্যয়ে 14 কিলোমিটার দৈর্ঘ্যের চ্যানেল নির্মাণ করা হলেও নানা জটিলতায় গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়নি। গত 10ই মার্চ একনেকে সরকার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প অনুমোদন দেওয়ার পর সুগম হয় টার্মিনাল নির্মাণের পথ। যদিও সময়ক্ষেপণের কারণে মাতারবাড়ি প্রকল্পে খরচ 2 দফায় বেড়ে দাঁড়িয়েছে 24,381 কোটি টাকায়। প্রথম টার্মিনাল নির্মাণে পুরোটাই অর্থায়ন করবে জাপানি ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। এরই অংশ হিসেবে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে চুক্তি করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম টার্মিনালে থাকবে 460 মিটার দৈর্ঘ্যের একটি কন্টেইনার জেটি ও 330 মিটার দৈর্ঘ্যের একটি মাল্টিপারপাস জেটি। বন্দর কর্তৃপক্ষ বলছে ট্রান্সশিপমেন্ট বন্দরের উপর নির্ভরতা ঘোচাবে মাতারবাড়ি বন্দর। রফতানি পণ্য সরাসরি পৌঁছে যাবে ইউরোপ, আমেরিকার বন্দরে। বিশ্বের যে কোনো বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে এ বন্দরে ভিড়তে পারবে 14 মিটার গভীরতার বড় জাহাজ। 2030 সালের মধ্যেই এটা ইনশাল্লাহ অপারেশন শুরু হবে। 7 থেকে 8,000 টিউস ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ আসতে পারবে। এখানে প্রায় 13 থেকে 14 মিটার ড্রাফট থাকবে এবং আমাদের যে ট্রান্সশিপমেন্ট পোর্টের উপরে যে নির্ভরতা সেটা অনেকটা কমে আসবে। এখানে সরাসরি জাহাজগুলো, বড় জাহাজগুলো আসতে পারবে। ব্যবসায়ীদের আশা, গভীর সমুদ্র বন্দর হলে পণ্য খালাস ও পরিবহন ব্যয় কমবে 15 থেকে 20%। আগে যেখানে পণ্য পাঠাতে 4 সপ্তাহ সময় লাগতো, মাতারবাড়ি বন্দর হলে তা অর্ধেকে নেমে আসবে। বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি 100টি অর্থনৈতিক অঞ্চলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ নিয়ামক হবে এই বন্দর। মাতারবাড়ির ওখানে ভেসেল আসলে তো হবে না, ওখান থেকে কত দ্রুত মালামাল ডিসপ্যাচ করতে পারি, কত দ্রুত ঢাকায় পৌঁছাতে পারে, উত্তরবঙ্গে তো মানে দক্ষিণাঞ্চলে যেতে পারে, চট্টগ্রামে চলে আসতে পারে। মানে গভীর সমুদ্র বন্দরের সাথে কানেক্টিভিটিটা এমন হতে হবে যেন খুব দ্রুততার সাথে মালামালগুলো ডিসপ্যাচ করা যায়। সময় সাশ্রয়ী হবে মাতারবাড়ি বন্দর, যেটা হচ্ছে আমরা যে ইম্পোর্টগুলো করি, এক্সপোর্টের জন্য এখান থেকে সরাসরি এক্সপোর্ট চলে যাচ্ছে, সেটাও ব্যয় সাশ্রয়ী এবং সময় সাশ্রয়ী হবে। কিন্তু এটি সব কয়টা ডিপেন্ড করবে ব্যবসার চাহিদা
ব্যবসা কীভাবে এক্সপ্লোর করবে, মাতারবাড়িতে এলাকাতেই বিশাল ব্যবসা হবে এবং ওখানে ইকোনমিক্স ফ্রি ট্রেড ইকোনমিক জোন হবে, এরকম চিন্তাভাবনা আছে। টার্মিনাল নির্মাণ শেষে 2030 সালেই যেন গভীর সমুদ্র বন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু করা যায়, এজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা সহ কিভাবে বন্দর পরিচালিত হবে, কারা টার্মিনাল পরিচালনা করবে, সবকিছুর জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার আহ্বান বন্দর ব্যবহারকারীদের। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে টার্মিনাল রেডি হয়ে গেছে কিন্তু অপারেশনে যেতে পারছে না, যেহেতু আপনার ক্রেন নেই অথবা হ্যান্ডলিং ইকুইপমেন্টগুলো নেই। তো এই সমস্যাটা যাতে এটার ক্ষেত্রে না হয়, মাতারবাড়ির ক্ষেত্রে না হয়। সমীক্ষার তথ্য মতে বছরে $2 থেকে $2.5 বিলিয়ন রাজস্ব আয়ের যোগান দেবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। দুটি টার্মিনাল নির্মিত হলে বছরে প্রায় 3 মিলিয়ন TEU কন্টেনার হ্যান্ডলিং করবে এই বন্দর। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। সিলেটে কেন্দ্রীয় বাস টার্মিনালের সুফল পাচ্ছে না মানুষ। টার্মিনালের ভেতরের চেয়ে রাস্তায় থাকে অধিকাংশ যানবাহন, ফলে ভোগান্তি রয়ে গেছে আগের মতোই। সঠিক তদারকি না থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে শত কোটি টাকার এই স্থাপনা। যদিও সিটি কর্পোরেশন বলছে সম্মিলিত ব্যবস্থাপনা না থাকায় আধুনিক টার্মিনালটির এই দশা। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। 2023 আর 2025 সালের ছবির মধ্যে অনেক ফারাক। শুরুর ঝকঝকে পরিবেশ আর নেই সিলেটে নির্মিত দেশের সবচেয়ে আধুনিক এই বাস টার্মিনালের। অযত্ন আর অবহেলায় বিশাল ওয়েটিং লাউঞ্জের চেয়ারগুলো জং ধরে ভেঙে পড়েছে, ইলেকট্রনিক্স ফিটিংসগুলোও আছে ঝুলে। সব জায়গায় পোস্টারের কারণে টার্মিনালের অত্যাধুনিক অনেক জিনিস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক রাগঢাক করেই গত 2 বছর আগে সিলেটের এই কদমতলী বাস টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়, কিন্তু উদ্বোধন হয়নি। বছর দুয়েক সময় যেতে না যেতেই ইতিমধ্যে নানান অব্যবস্থাপনায় প্রায় অকেজো হয়ে পড়েছে এই আধুনিক টার্মিনালটি। বরং 117 কোটি টাকা ব্যয়ে যে ধরনের সেবা দেওয়ার কথা তার থেকে যোজন যোজন দূরত্বে রয়েছে কর্তৃপক্ষ। এইটার অবস্থা ওই দেখেন না, ভাঙ্গিয়া ভুঙ্গিয়া পড়িয়া গেছে গা, সবগুলো এলোমেলো হইয়া গেছে। ওই দেখেন না ঘরের বিল্ডিংয়ের কীভাবে ময়লা জমে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। এর মধ্যে আপনার আছে হয়েছে যে তারপরে হাতে অনেক চেয়ার টেয়ার আসলে অনেকে ব্যাঙ্গার ট্যাঙ্গার লইয়া যাচ্ছে আর কি। এগুলো তো নিম্নমানের এলাই জঙ্গার পড়ে গেছে, ভালো মানের উন্নত লাগাইলে তো জঙ্গার পড়লো না। এমন অবস্থার জন্য ইজারাদার প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছে সিটি কর্পোরেশন। রক্ষণাবেক্ষণের জন্য আমাদের সবাই যে দায়িত্ব পালন করার কথা, সেই দায়িত্বটা আসলে পালন করে না বিদায়ী এই অবস্থা। নতুন টার্মিনাল নির্মাণের পর সব যানবাহন টার্মিনালের ভেতর রাখার কথা ছিল, কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ বিপরীত। বাস মালিক ও পরিবহন শ্রমিকরা জানান, টার্মিনালের ভেতর পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়ে তাদের যানবাহন বাইরে রাখতে হচ্ছে। ভিতরে জায়গা নাই তো, বিল্ডিং দিয়ে বলে লিছে জায়গা নাই। এই বিল্ডিংয়ের কোনো প্রয়োজন নেই, অত বিল্ডিংয়ের দরকার কি? বাড়া রাখি মানুষে চিল্লায়, ড্রাইভার হিসাবে বা জনগণও চিল্লায়, প্রশাসনও চিল্লায়, তারপরে রামও কই গাড়ি দিচ্ছে 100 টাকা টার্মিনালের ভিতরে 300 টাকা ভাড়া। বাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ের অভাবে টার্মিনালের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলছে সিটি কর্পোরেশন। রোডসের অনেক জায়গা পাকা আছে, তার বাইরে থাকে, তারা এইটাকে মানে পার্কিং হিসাবে হোক ব্যবহার করে এবং ভিতরে আসে না, তারা রাস্তা থেকে আসলে শুরু করে। এখন বাস মালিক সমিতি তাদের সাথে আমাদের 2টা মিটিং আসলে হয়েছে, মূল ভূমিকাটা তাদের আসলে মানে পালন করতে হবে। দ্রুত সমস্যার সমাধান করে শতাধিক কোটি টাকার বাস টার্মিনালটি ব্যবহার উপযোগী করার তাগিদ সংশ্লিষ্টদের। গুলজার আহমেদ, এখন সিলেট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা। চলছে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি। এ নিয়ে আরও জানাতে কুয়েট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, শিক্ষার্থীদের আমরণ অনশন কত ঘন্টা যাবৎ চলছে? আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে এখন? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমরণ অনশন কর্মসূচি, সেটি কিন্তু আজকে এখনও পর্যন্ত প্রায় 19 ঘন্টার মতো হয়ে গেল। এখানকার শিক্ষার্থীদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তারা যেটি বলছেন, প্রথমে শুরুতে কিন্তু 32 জন এই অনশনে বসেছিল, এখন কিন্তু 2 জন
নাকি অসুস্থ হয়েছেন এমন কথাই কিন্তু বলছেন এখানকার শিক্ষার্থীরা। এবং তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তাদের এ ব্যাপারে এখনো পর্যন্ত তাদের যে দাবি আদায়ের যে ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত তেমন কিছু বলেননি। আপনি দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা যারা অনশনে বসেছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত সেই একই স্থানে বসে আছেন, কোনো প্রকার খাওয়া দাওয়া ছাড়াই গত প্রায় 19 ঘন্টা যাবৎ কিন্তু তারা এখানে বসে আছেন তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে। তাদের একটাই দাবি যে বর্তমান যে ভিসি রয়েছেন তার পদত্যাগ। এবং তারা আরেকটি কথা বলছেন যে এখানে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার সাড়া তারা পাননি। এই বিষয়টা নিয়ে কিন্তু এখানকার সাধারণ শিক্ষার্থীরা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে তারা একটি শান্তিপূর্ণ আন্দোলন করছেন, তারা কোথাও কিন্তু ভাঙচুর করেননি বা কোথাও সড়ক অবরোধ করেননি এমন কথা কিন্তু তারা বলছেন। তারা এই কারণেই কিন্তু তারা বলছেন যে এখানকার যারা শিক্ষকরা রয়েছে তাদেরও একত্রতা প্রকাশ করার জন্য তাদেরকে আহ্বান করেছেন। এর পাশাপাশি অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব জায়গা থেকেই কিন্তু তাদেরকে তাদের সাথে একমত পোষণের জন্য কিন্তু তারা বলছেন। এখানে আমরা দেখেছি যে সকালে এখানকার যে ছাত্র কল্যাণ পরিচালক যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে সকালে এসেছিলেন এবং শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেছেন। এবং তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীদের তারা গতকাল থেকেই বিভিন্নভাবে আলোচনায় করার চেষ্টা করেছেন শিক্ষার্থীদের সাথে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে শিক্ষা কার্যক্রম দ্রুতই যেন খোলা যায় এবং এখানে সিন্ডিকেট সভার যে সিদ্ধান্তগুলো সর্বশেষ নেওয়া হয়েছিল শিক্ষা কার্যক্রম চালু এবং হল খোলার যে তারিখ দেওয়া হয়েছিল সেই তারিখের মধ্যে যেন এই শিক্ষা কার্যক্রম শুরু করা যায় এমন কথা কিন্তু তারা বলছেন। এবং তারা যেটি বলছেন যে মূলত কিন্তু শিক্ষকরাও চেষ্টা করছেন যেন শিক্ষার্থীদের যে আন্দোলন যেন দ্রুতই শেষ হয় এবং খুব দ্রুতই যেন শিক্ষা কার্যক্রম আবারও চালু হয়। তবে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে এক দফা দাবি আদায়ের যে সংগ্রাম সেখানে কিন্তু অনড় রয়েছেন এবং তাদের আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। তো শাফিন, এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। ভোলায় বর্ষা মৌসুম শুরু না হতেই সামান্য বৃষ্টিতেই দেখা দিয়েছে জলাবদ্ধতা, সাথে খানাখন্দে ভরা সড়কে ভোগান্তিতে পৌরবাসী। এ নিয়ে আরও জানাতে পৌরসভার মুসলিম পাড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জলাবদ্ধতার কারণ কি? ভোগান্তি নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে কিনা বর্ষার আগে ভাগে? শাফিন, ভোলা পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা। 1989 সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণা করা হয়, কিন্তু ঘোষণার এত বছর পরও কিন্তু এই পৌরসভার তেমন কোনো উন্নয়ন কিন্তু ভোলাবাসী লক্ষ্য করেনি। আমি এখন যে সড়কটিতে রয়েছে এটি ভোলার মুসলিম পাড়া সড়ক। এই সড়কের এই করুণ দশা প্রায় 7 থেকে 8 বছর পর্যন্ত কিন্তু এই একই অবস্থায় রয়েছে। খানাখন্দ এবং জলাবদ্ধতা তাদের নিত্য সঙ্গী। কোনো বর্ষা মৌসুম শুরুর আগ থেকেই কিন্তু তাদের এই অবস্থা শুরু হয়েছে। শুধু এই ভোলার মুসলিম পাড়া সড়ক নয়, ভোলার জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, থানা সড়ক, গাজীপুর রোড, আবহাওয়া অফিস রোড সব বেশ কিছু সড়কে কিন্তু একই অবস্থা রয়েছে। আপনাকে বেশ জানিয়ে রাখি, ভোলা পৌরসভায় প্রায় 75 কিলোমিটার সড়ক রয়েছে, যার ভিতরে প্রায় 20 কিলোমিটার সড়কের এমন বেহাল অবস্থার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এতে করে প্রতিনিয়ত কিন্তু খানাখন্দ এবং জলাবদ্ধতায় সড়ক দুর্ঘটনা ঘটছে এবং ভোগান্তিতে পড়ছে ভোলা পৌরবাসী। আপনাকে একটা বিষয় জানাতে চাই যে এই 20 কিলোমিটার সড়কের মধ্যেও কিন্তু ইতিমধ্যে ভোলা পৌরসভা কর্তৃপক্ষ 5ই আগস্টের পর থেকে কিন্তু 2 কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু করেছে। এর পরবর্তীতে যে এখনো 18 কিলোমিটার জরাজীর্ণ এবং অবস্থা জানতে পেরেছি। তবে যেই পৌরসভা প্রশাসক রয়েছে তিনি জানিয়েছে ইতিমধ্যে যে 18 কিলোমিটার সড়কের পরিমাপ করা হয়েছে এবং সড়কের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা করার জন্য কিন্তু তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। তো এই ছিল আমার কাছে ভোলা পৌরসভার সড়কের নাজুক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য। মাগুরায় গড়াই, মধুমতি, নবগঙ্গা সহ নদী তীরের অনাবাদী জমিতে বাড়ছে ফসলের আবাদ। চলতি বছর চরাঞ্চলের 261 হেক্টর জমিতে ধান, সবজির চাষাবাদ করেছেন চাষিরা। উৎপাদন ভালো হওয়ায় লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা। মাগুরা থেকে বিশ্বজিৎ বাপির তথ্য ছবিতে প্রতিবেদন। মাগুরার গড়াই, মধুমতি, নবগঙ্গা সহ বিভিন্ন নদী তীরবর্তী চরাঞ্চল ছেয়ে গেছে সবুজে।
জেলার সদর উপজেলা মোহাম্মদপুর, শ্রীপুর সহ বিভিন্ন উপজেলার চরাঞ্চল একসময় ধুধু বালুচর থাকলেও এখন ভরে উঠেছে ফসলে। স্থানীয় চাষিরা বলছেন দীর্ঘ সময় এসব জমিতে ফসলের আবাদ না হলেও বর্তমানে জমির গুণগত মান বিবেচনা করে ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন ফসলের চাষ করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে ফলনও হয়েছে ভালো, যাতে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। তবে রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা পেতে কৃষি বিভাগের পরামর্শ দেওয়ার কথা বলছেন তারা। পানি না ওঠার কারণে জমিতে আমরা ধান লাগাইছি, পাট বুনেছি, সবজি আছে, আল্লাহ ইচ্ছে ভালো ফসল দিচ্ছে, ভালো সবজি হয়েছে। গত 2-1 বছরের তুলনায় এবছর পর্যাপ্ত ফলন হয়েছে, যার কারণে এবার আমরা ধান থেকে ফসলগুলো অন্যান্য ফসলের তুলনায় ধান থেকে আমরা লাভটা পুষিয়ে নিতে পারবো। কুন্দল, এই উস্তে, তারপরে নিচে আছে উশি, এগুলো ভালো পয়সা হচ্ছে, খেত খুব ভালো আছে, আবার বাজারেও মানে মার্কেটের দামও খুব ভালো পাওয়া যাচ্ছে। কুন্দল গুলো লাগাইছি, ভালো ফুল আর ফল আইছে। এ যদি কোনো বড়ি ভঙ্গ না হয়, দড়ি জটকা না হয়, তাহলে এই বেচে কিনে খাইয়ে আমরা যাই একটু পয়সা পাবো। ফল ফলালি যা হয় মনে হয় যে পোকে খাইয়ে দেয়, কিন্তু কৃষি বিভাগের কোনো লোকজন কোনো খোঁজ খবর নেয় না। তারা যদি আমাদের একটু সহযোগিতা করতো তাহলে মনে হয় যে আমরা একটু বাইসে থাকতে পারতাম। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলার 4টি উপজেলায় মোট 39,530 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 260 হেক্টর অনাবাদি জমিতে ধান ও সবজি চাষ হয়েছে। অনাবাদি ও চরাঞ্চলের এসব জমি চাষের আওতায় আনতে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলছেন কৃষি কর্মকর্তারা। গম, ভুট্টা এবং শাকসবজিরও তারা চাষ করেছে। আমাদের লক্ষ্য কৃষকদের আর্থিকভাবে লাভবান করা। কৃষকের কাঙ্ক্ষিত ফলন পাওয়ার জন্য আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শ দিই। আমরা তাদেরকে কৃষক যখন কোনো জাতের চাষ করতে চায় তাদের উন্নত মানের ধানের বীজের সম্বন্ধে আমরা পরামর্শ দিই। গেল বছর চরাঞ্চলের প্রায় 200 হেক্টর জমিতে ফসলের আবাদ হয়, যেখান থেকে 12 কোটি টাকার ফসল বিক্রি হয়। এখন মাগুরা। এবার দেশের বাইরের খবর। দীর্ঘদিন ধরেই বেসামরিক উদ্দেশ্যে নিজেদের পারমাণবিক কর্মসূচি পরিচালনার দাবি করে আসছে ইরান। তবে তাদের এমন বক্তব্যে বিশ্বাস নেই যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক পরমাণু সংস্থার। পারমাণবিক বোমা তৈরির অভিযোগ এনে তেহরানের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। এবার আলোচনায় সমাধান না আসলে ইরানে হামলাও চালাতে পারে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত জানাবেন তানভীর জনি। দফায় দফায় আলোচনা করেও পরমাণু ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না ইরান ও যুক্তরাষ্ট্র। ওমানের মধ্যস্থতায় একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ। নতুন করে চুক্তিতে না আসলে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান শুরু থেকেই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টাই করছে না তারা। তবে তেহরানের এমন বক্তব্যে বিশ্বাস নেই আন্তর্জাতিক আণবিক সংস্থা এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলোর। 2002 সালে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তখন থেকেই সন্দেহ আরও ঘনীভূত হয়। পারমাণবিক অস্ত্র তৈরিতে 90% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন, যেখানে ইরানকে মাত্র 3.5% ইউরেনিয়াম মজুতের অনুমতি দেওয়া হয়েছে। তবে গেল মাসে আন্তর্জাতিক আণবিক সংস্থা জানায় ইরান 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা দিয়ে কমপক্ষে 6টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। এগুলো তৈরিতে খুব বেশি সময়েরও প্রয়োজন হবে না তেহরানের। Iran has escalated by advancing its program significantly. It is enriching uranium at higher levels. It has amassed more centrifuges, while intelligence agencies say that they do not believe Iran has decided yet. এর জেরে যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন 2010 সাল থেকে ইরানের উপর ব্যাপক হারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। এতে তেল বিক্রি বন্ধের পাশাপাশি তেহরানের 10,000 কোটি মার্কিন ডলারের বৈদেশিক সম্পদ জব্দ করা হয়, যা দেশটিকে অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দেয়। তবে ইরান বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না তারা। البته ما در فاصله جلسه قبل تا این جلسه مواضع مختلفی رو از طرف مقامات آمریکایی شنیدیم، بعضاً مواضع متضادی رو و این اصلاً به نظر من کمک کننده به روند যুক্তরাষ্ট্রের দাবি
ইরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে হবে। এছাড়া তাদের সব পারমাণবিক স্থাপনা পরিদর্শনে অনুমতি দিতে হবে আন্তর্জাতিক আণবিক সংস্থাকে। একই দাবিতে সোচ্চার ইসরায়েলও, কারণ ইরানকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসেবে দেখে ইসরায়েল। তবে ইরানের সঙ্গে কার্যকর একটি চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প। With Iran, they can't have a nuclear weapon, and if they have a nuclear weapon, you'll all be very unhappy. You'll all be very unhappy because your life will be in great danger. ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালানোর সামরিক সক্ষমতা আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। তবে এ ধরনের অভিযান জটিল ও ঝুঁকিপূর্ণ, কারণ মূল পারমাণবিক স্থাপনাগুলো ভূগর্ভে নির্মিত। ইরানও নিজেদের রক্ষায় ছেড়ে কথা বলবে না। বিশেষজ্ঞদের মতে এতে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হবে। তানভীর চানি, এখন বিশ্ব। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত পদক্ষেপে ধুঁকছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। ডলারের সূচক নেমেছে 3 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। বিশ্লেষকদের দাবি, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারলে বিশ্বজুড়ে আধিপত্য হারাবে মার্কিন মুদ্রা। এমন পরিস্থিতিতে আবারও নতুন রেকর্ড গড়ল স্বর্ণ। নাফি আরমান মনন জানাবেন বিস্তারিত। অর্থনীতিকে চাঙ্গা করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। 3 মাস পেরিয়ে গেলেও এখনও উল্টো পথে হাঁটছে মার্কিন অর্থনীতি। বিশ্বব্যাপী পণ্য আমদানিতে শুল্ক আরোপ ও কেন্দ্রীয় ব্যাংকের নীতির সমালোচনা সহ নানা বিতর্কিত পদক্ষেপে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এরই প্রভাবে দরপতনের শিকার হচ্ছে পুঁজিবাজার। বাদ যায়নি মার্কিন মুদ্রা ডলার। এবার 3 বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছালো ডলারের সূচক। সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম, যেখানে উল্লেখ করা হয় DXY সূচকে 0.6% দরপতনের কারণে বিশ্বের বড় 6টি মুদ্রার বিপরীতে ডলারের মান ঠেকেছে 98 এর নিচে। সূচকে 100 এর ওপরে অবস্থানের অর্থ মুদ্রার মান শক্তিশালী, অন্যদিকে 100 এর নিচে অবস্থানের ক্ষেত্রে বোঝায় এর বিপরীত। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতায় বিশ্বজুড়ে ভেঙে পড়তে পারে ডলারের একচেটিয়া আধিপত্য। The US economy is at an inflection point. There is a moment where the previous strategies being used to sustain American hegemony were no longer working. No one really has confidence in the US anymore. No one has confidence in the dollar. No one has confidence in the US being committed to the multilateral system, to global trade and so forth and so on. এমন পরিস্থিতিতে স্বর্ণের প্রতি আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের। US গোল্ড ফিউচার্সে নতুন রেকর্ড গড়েছে মূল্যবান এই ধাতু। 3% বেড়ে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3,400 ওপরে। চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে 27% বা $700 বেশি। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে, আগামী বছর নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়াতে পারে $4,000 গণ্ডি। স্বর্ণের সঙ্গে দর বৃদ্ধির তালিকায় রয়েছে বিটকয়েন। বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো মুদ্রাটির দাম ছাড়িয়েছে $88,000, যা গেল 2 এপ্রিল ট্রাম্পের বিশ্বব্যাপী সম্পূরক শুল্ক ঘোষণার পর সর্বোচ্চ। নাফি আরমান মনন, এখন বিশ্ব। স্ট্রোক ও হার্ট ফেলিয়ারের কারণে মারা গেছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বিষয়টি নিশ্চিত করেছে ভ্যাটিকান সিটি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার ভ্যাটিকানের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 88 বছর বয়সী এই ধর্মযাজক। তার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে গোটা বিশ্বে। আর্জেন্টিনা, ইতালি, স্পেন সহ বিশ্বের বিভিন্ন দেশে চার্চের সামনে জড়ো হয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। পোপের মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমা বিশ্বের নেতারা। শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। পোপকে মানবতার ঐক্যের প্রতীক বলে উল্লেখ করেন তিনি। এবারে খেলার খবর। দীর্ঘ 6 বছর পর ফেডারেল কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দেশের 2 ফুটবল পরাশক্তি, ঢাকা আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী এই মহারণ শুরু হবে দুপুর 2:45। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। 2018 সালে শীর্ষ ফুটবলে পা রেখেই ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর বিপক্ষে মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে 2 দলের সেই প্রথম ফাইনাল লড়াইয়ে আবাহনী 3-1 গোলে জয়লাভ করে ফেডারেশন কাপে তাদের হ্যাট্রিক শিরোপা জিতে। সেই ফাইনাল এখনও স্মরণীয় 2 দলের খেলোয়াড়দের তুমুল মারামারির জন্য। 6 বছর পর আজ আবার 2 দল ফেড কাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বাধিক 6 বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবার লিগে ভালো অবস্থানে আছে। 2 আসর পর ফেডারেশন কাপের ফাইনালে উঠে আবাহনী সমর্থকরা নতুন করে শিরোপার স্বপ্ন দেখছে। জিতলে এটি হবে ফেডারেশন কাপে আবাহনীর 13তম শিরোপা। ফেডারেশন কাপেরই প্রথম কোয়ালিফায়ারে 10 জনের দল নিয়েও আবাহনী হারিয়েছিল কিংসকে। কেবল ফেডারেশন কাপেই নয়, লিগের প্রথম পর্বেও তারা কিংসকে হারায় বিদেশি খেলোয়াড় ছাড়া। অন্যদিকে ঘরোয়া ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস ফেডারেশন কাপ জিতেছে 3 বার। সর্বশেষ আসরে মোহামেডানকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এবার আবাহনীকে হারিয়ে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ কিংসের সামনে। দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালে ওঠে তারা। কাগজে কলমে বসুন্ধরা কিংস শক্তিশালী হলেও এই মৌসুমে মাঠের পারফরমেন্সে আবাহনী কিছুটা এগিয়ে। আবাহনী শিরোপা ফিরিয়ে আনার আর কিংসের শিরোপা ধরে রাখার লড়াইয়ে শেষ পর্যন্ত কে হাসবে, উত্তর মিলবে কয়েক ঘন্টা পর। ফারহান ইহসান, এখন। শেষ করবো এখন বাণিজ্য, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। চটকদার নামে রাজধানীর মহল্লায় সরব কিশোর গ্যাং। ভীতু স্কুল শিক্ষার্থীরা পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার তাগিদ। রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত। কিছুটা দূরে পুলিশ থাকলেও ব্যবস্থা না নেয়ার অভিযোগ। কাতারের দোহায় বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা অভ্যর্থনা। 4 দিনের সফরে যোগ দেবেন আর্থনা সম্মেলনে। কার্বন নিঃসরণ কমানোর চ্যালেঞ্জে পোশাক খাত। বিধিনিষেধে পড়ার শঙ্কা, টেকসই রূপান্তরে শ্রমিকদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ। ট্রাম্পের পদক্ষেপে ঢুকছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। সর্বনিম্নে ডলারের সূচক, বিশ্বে আধিপত্য হারাবে মার্কিন মুদ্রা, বলছেন বিশ্লেষকরা। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।